নমস্কার। ভারতীয় সভ্যতার একদম গোড়ার দিকে যদি তাকায়, মানে একেবারে ভিত্তিস্তম্ভ পর্বে, তাহলে বৈদিক যুগের কথা বলতেই হয়। হ্যাঁ, সময়টা ধরুন মোটামুটি 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। নামটা এসছে বেদ থেকে, হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ। ঠিক। আজ আমরা এই যুগটা নিয়েই একটু গভীরে যাব, দেখব এর সমাজ, ধর্ম, অর্থনীতি কেমন ছিল। আমাদের আলোচনাটা মূলত কিছু নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে হবে, মানে বৈদিক যুগ, ভারতীয় সভ্যতার ভিত্তি, এই বিষয়টাকে কেন্দ্র করে। চেষ্টা থাকবে আজকের ভারতের সাংস্কৃতিক ভিতটা বুঝতে সাহায্য করা। দারুণ। তাহলে শুরু করি বেদ আর তখনকার শাসিত্ব দিয়ে। 4টে বেদ তো আমরা জানি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এগুলো কি সব একই রকম, মানে বিষয়বস্তু কি এক? না না, বেশ পার্থক্য আছে। যেমন ধরুন ঋগ্বেদ, যেটা সবচেয়ে পুরনো, ওতে মূলত নানা দেবদেবীর স্তুতিগান, স্তোত্র। আচ্ছা। সামবেদে আবার সেই স্তোত্রগুলোই সুরে গাওয়া হতো, মানে যজ্ঞের সময় গানের রূপে। যজুর্বেদে আবার যজ্ঞের নিয়মকানুন, পদ্ধতি, এগুলোর ওপর জোর। আর অথর্ববেদ, ওটা শুনেছি একটু অন্যরকম। হ্যাঁ, অথর্ববেদটা বেশ আলাদা। ওতে দৈনন্দিন জীবন, এমনকি জাদুবিদ্যা, রোগ নিরাময়, এই সব বিষয়ও ঢুকে পড়েছে। বোঝা যায় যে জীবনের অনেকগুলো দিক নিয়েই তারা ভাবত, শুধু দেবদেবী বা যজ্ঞ নয়। তার মানে অনরাট জীবনও এর বাইরে ছিল না। আচ্ছা, বেদের পর এলো ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই পরের গ্রন্থগুলোতে কি চিন্তার ধরনে কোনো বদল এলো? অবশ্যই এলো। মানে ব্রাহ্মণ গ্রন্থগুলো হলো বেদের যজ্ঞ অংশের আরও বিস্তারিত ব্যাখ্যা। আরণ্যকগুলোতে পাওয়া যায় অরণ্যচারী ঋষিদের ভাবনা চিন্তা, কিন্তু আসল মোড়টা ঘোরালো উপনিষদ। উপনিষদ, সেখানে কি হলো? উপনিষদে এসে বাইরের আচার অনুষ্ঠান, মানে যজ্ঞের থেকে বেশি জোর পড়ল ভেতরের জ্ঞান বা আত্মদর্শনের ওপর। আত্মা কি, ব্রহ্মাণ্ডের মূল সত্তা বা ব্রহ্ম কাকে বলে, মোক্ষ বা মুক্তি কিভাবে সম্ভব, এই সব গভীর দার্শনিক প্রশ্ন উঠল। তার মানে যজ্ঞের আচার থেকে সরে এসে জ্ঞানের পথে যাত্রা। এটা তো একটা বিরাট পরিবর্তন। এক্স্যাক্টলি, একটা বিরাট উত্তরণ। আর এই দার্শনিক পরিবর্তনের সাথেই কিন্তু সমাজেও বদল আসছিল। হ্যাঁ, সেই প্রসঙ্গেই আসছিলাম। শুরুর দিকে তো বৈদিক সমাজ মূলত পশুপালক ছিল, তাই না? ঠিক। একেবারে প্রাথমিক পর্বে আর্যরা ছিল অনেকটা যাযাবর বা অর্ধযাযাবর। গরু, মানে গবাদি পশু, ছিল তাদের প্রধান সম্পদ। সমাজটাও ছিল মূলত গোষ্ঠীভিত্তিক। তারপর স্থায়ীভাবে থাকা শুরু করলো কবে থেকে? যখন ওরা ধীরে ধীরে, বিশেষ করে গাঙ্গেয় উপত্যকার দিকে এলো, তখন কৃষি কাজটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আর কৃষি মানেই তো স্থায়ী বসতি। এই কৃষিভিত্তিক জীবনই সমাজকে অন্য একটা চেহারা দিল। আর এই সময়ে কি বর্ণ ব্যবস্থার আইডিয়াটা আসে, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র? হ্যাঁ, পরবর্তী বৈদিক যুগেই এই বিভাজনটা স্পষ্ট হতে শুরু করে, মূলত কাজের ভিত্তিতে। ধরুন ব্রাহ্মণরা জ্ঞানচর্চা, পুজো আচ্চা করতেন, ক্ষত্রিয়রা শাসন, যুদ্ধ, বৈশ্যরা চাষবাস, ব্যবসা, পশুপালন, আর শূদ্ররা অন্যান্য সেবামূলক কাজ। কিন্তু এই ব্যবস্থাটা কি গোড়া থেকেই খুব কঠোর ছিল, মানে জন্মসূত্রে? উপর ভিত্তি করেই ছিল মূলত। পরে অবশ্য এটা বেশ জটিল আর কঠোর বর্ণপ্রথায় বদলে যায়। এই কাঠামো নিয়ে তো আজও ভারতে কত আলোচনা, বিতর্ক হয়। ঠিক। আচ্ছা, এবার একটু ধর্মের দিকে তাকাই। শুরুতে তো প্রকৃতির নানা শক্তিকেই দেবতা মনে করা হতো, ইন্দ্র, অগ্নি, বরুণ। একদম তাই। বৈদিক ধর্মটা শুরুতে ছিল প্রকৃতিকেন্দ্রিক, বহু দেবদেবীতে বিশ্বাসী। ইন্দ্র ধরুন বৃষ্টি আর বজ্রের দেবতা, অগ্নি তো আগুন, বরুণ জল বা নৈতিকতার নিয়ন্তা, সূর্য তো আছেনই, এরাই প্রধান। আর এদের তুষ্ট করার উপায় ছিল যজ্ঞ। হ্যাঁ, যজ্ঞ বা অগ্নিহোত্রই ছিল প্রধান উপাসনা পদ্ধতি। আগুনে ঘি, শস্য ইত্যাদি আহুতি দেওয়া হতো দেবতাদের উদ্দেশ্যে। কিন্তু উপনিষদের সময়ে এসে এই যজ্ঞের গুরুত্ব কি একটু কমে গেল, যখন জ্ঞানের উপর জোর দেওয়া হচ্ছে? কিছুটা তো বটেই। উপনিষদের ঋষিরা মনে করতে লাগলেন যে শুধু বাইরের আচার দিয়ে পরম সত্য বা ব্রহ্মকে পাওয়া যাবে না, তার জন্য দরকার আত্মজ্ঞান, উপলব্ধি। তারা প্রশ্ন তুললেন যজ্ঞের কার্যকারিতা নিয়ে। এই ভেতরের দিকে তাকানো, আত্মা অনুসন্ধান, এটাই পরে ভারতীয় দর্শনের মূল স্রোত হয়ে দাঁড়ায়। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, রাজনীতি আর অর্থনীতির ছবিটা কেমন ছিল? রাজা কি খুব ক্ষমতাবান ছিলেন শুরু থেকেই? না, প্রথম দিকে রাজন বা রাজা ছিলেন অনেকটা গোষ্ঠীর প্রধানের মতো।
সভা সমিতির মতো পরিষদ থাকত তার ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য। অনেক সময় হয়তো সবার সম্মতিতে তাকে বাছাও হতো। পরে শক্তিশালী হলেন। হ্যাঁ, সময়ের সাথে সাথে রাজ্য যত বড় হতে লাগল, রাজারাও তত শক্তিশালী হলেন। রাজতন্ত্র ধীরে ধীরে বংশানুক্রমিক হয়ে পড়ল। অর্থনীতিটাও বদলালো। কিভাবে? প্রথমে তো বললাম পশুপালনই প্রধান ছিল, পরে কৃষি মূল ভিত্তি হয়ে দাঁড়ালো। তবে মজার ব্যাপার হলো মুদ্রার ব্যবহার কিন্তু তখনও সেভাবে শুরু হয়নি। বিনিময় প্রথাতেই কাজ চলত। জিনিসপত্রের বদলে জিনিসপত্র। হ্যাঁ, সেরকমই। যদিও শেষের দিকে বাণিজ্য কিছুটা বেড়েছিল। আর পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গুরুকুলে থাকার কথা যে শুনি। হ্যাঁ, শিক্ষা ছিল মূলত মুখে মুখে, মানে শ্রুতি আর স্মৃতি নির্ভর। ছাত্ররা গুরুর বাড়িতে গুরুকুলে থেকে পড়াশোনা করত। কি কি পড়ত? মূলত বেদ, ব্যাকরণ, গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন এইসব। গান বাজনারও চলছিল, যেমন সামবেদের গানগুলো তো যজ্ঞের সময় গাওয়া হতো। তাহলে এই যে এত লম্বা একটা সময় ধরে চলল বৈদিক যুগ, এটা শেষ হলো কবে নাগাদ? 600 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি এসে। হ্যাঁ, ওই সময়টাতেই একটা বড়সড় পরিবর্তন আসে। একদিকে যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের মতো নতুন চিন্তা বা দর্শনের জন্ম হচ্ছে, তেমনি আবার ছোট ছোট রাজ্যগুলো মিলে তৈরি হচ্ছে মহাজনপদ, বেশ বড় বড় রাজ্য। নগর জীবনও বিকশিত হচ্ছে। তার বৈদিক যুগের শেষ আর ভারতের ক্লাসিক্যাল যুগের শুরু। অনেকটা সেরকমই। বৈদিক যুগ আসলে পরের যুগের ভিতটা তৈরি করে দিয়ে গেছিল। বোঝাই যাচ্ছে বৈদিক যুগ শুধু একটা পুরনো সময় নয়, এর প্রভাব তো আজও আমাদের সংস্কৃতি, ধর্ম, সমাজে রয়ে গেছে। কর্মফল, পুনর্জন্ম, আত্মা, এই ধারণাগুলো তো এখনও খুব জীবন্ত। নিঃসন্দেহে বৈদিক যুগ ভারতীয় সভ্যতা আর সংস্কৃতির একেবারে গোড়ায় জলসিঞ্চন করেছিল। এর উপর ভিত্তি করেই তো পরের ভারত গড়ে উঠেছে। এর প্রভাব আজও নানাভাবে নানা চেহারায় টিকে আছে। এটা সত্যি ভাবায়। হাজার হাজার বছর আগের একটা সময়ের ভাবনা চিন্তা, তাদের তৈরি সামাজিক কাঠামো, তাদের দর্শন, সেগুলো কিভাবে আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক। কখনো আমরা সেগুলো মেনে নিই, কখনো প্রশ্ন করি, বিতর্ক করি। ঠিক, এই দীর্ঘস্থায়ী প্রভাবটাই হয়তো বৈদিক যুগের সবচেয়ে বড় লেগেসি, তাই না? একদম। এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক। এই প্রাচীন ধারণাগুলোর আজকের প্রাসঙ্গিকতা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। নিশ্চয়ই, এটা নিয়ে আরও অনেক আলোচনা হতে পারে।